নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প। গল্পের নাম ভাদ্রের রবি। শুনতে থাকুন আজকের গল্প ভাদ্রের রবি। 13 বছরের অবুঝ ছেলেটা ঘুরে ফিরে এসে সেই একই বায়না নিয়ে হাজির হচ্ছে। আর হিসেবে তন্ময় চিন্ময় বাবুর দুই ভুরুর মাঝে বিরক্তির খাঁজ পড়ছে। ছেলে 7টা টাকা চাই। ওদের স্কুল থেকে ছোট ছেলেদের বাসে ডায়মন্ড হারবার না কোথায় নিয়ে যাওয়া হবে। মাথা পিছু 7 টাকা চাঁদা। সকালে যাওয়া আর সেই সন্ধ্যায় ফেরা। গতকালই ছেলের টাকার পারমিশনের তাগিদে স্কুলের ওই মাস্টারগুলোর উপরে বেজায় চটেছিলেন চিন্ময়ধর। কদিন ধরে ভেতরটা বিক্ষিপ্ত তার। অদূর ভবিষ্যতে পায়ের নিচে নিরাপদ মাটিতে একটা ফাটল ধরবার আশঙ্কা মনের তলায় ছায়ার মতো নড়ে চড়ে বেড়াচ্ছে। তার জ্যোতিষী বন্ধুর মতে অবশ্য আশঙ্কাটা একেবারে অহেতুক এবং তুচ্ছ। যে কোনো কারণে অথবা অকারণে মানসিক স্বাচ্ছন্দ্যের ব্যাঘাত ঘটলে নিজের ঠিকুজি নিয়ে বসবার পায় চিন্ময় বাবুরও। তবে গোনা বাছার ব্যাপারে নিজের থেকে অপেশাদার জ্যোতিষী বন্ধুটির উপর ঢের বেশি আস্থা। তিনি সদ্য বর্তমানের আর অদূর ভবিষ্যতের গোচর ফলের হিসেব কষে রায় দিয়েছেন। সিংহ লগ্ন, নিজের ঘরে ভাদ্রের চড়া রবি, তার উপর একটানা 1 বছর থাকবে বৃহস্পতির 7ম দৃষ্টি। তোমার আবার মান খোয়াবার ভয়। আসলে চাঁদের উপর বক্র শনির চোখ পড়ে আছে, তাই যত সব আজগুবি ভাবনা। ও কিছু না। এই ভাষই শুনতে চেয়েছিলেন চিন্ময়বাবু এবং তখনকার মতো একটু আশ্বস্তও হয়েছিলেন। কিন্তু দুদিন না যেতে আবার আবার সেই অস্বস্তির ছায়া নিজের ভেতরে কোথায় যেন ঘাপটি মেরে বসে আছে। ওটা নিরিবিলি অবকাশের ফাঁকে ফুট করে সামনে এসে দাঁড়াচ্ছে, নড়ছে দুলছে, আবার যুক্তির ঘা খেয়ে সেই নিভৃতেই পালাচ্ছে। এর মধ্যে ছেলের ওই পায় না। মাস্টারগুলো যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো। ছেলেগুলোর পড়াশুনো নিয়ে মাথা ব্যথা নেই, একটা হিড়িক তুলে দিলেই হলো। এক গাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, সঙ্গে 2জন মাত্র মাস্টার। এর মধ্যে কোনটা পড়ে থাকবে, কোনটা হাড়গোড় ভাঙবে, কোনটা জলে ডুববে ঠিক নেই। বাড়ির একটা দুরন্ত ছেলেকে সামলাতে কাহিল তারা। তাছাড়া 7 টাকা যেন কুলামকুচি। ফতোয়া দিলেই হলো। শোনা মাত্র চিন্ময়বাবু সাফ জবাব দিয়েছেন, যেতে হবে না। মাকে এড়িয়ে ছেলে বাবাকে ধরেছিল। তার বিবেচনায় বাবার থেকে মা ঢের শক্ত মানুষ। বাবা এরকম মুখ করবে ভাবেনি, ফলে সেও ক্রুদ্ধ। হবে না মানে? সব ছেলেরা যাচ্ছে। সব গেলেও তুই যাবি না? না, 13 বছরের ছেলেটা বাবার এরকম চিন্তাচ্ছন্ন বিরক্ত মুখ বেশি একটা দেখেনি। এরপর মায়ের কাছেও ধন্না দিয়েছে, কিন্তু এক কথা নিয়ে বারবার বিরক্ত করলে মা মুখে কিছু না বলে চড়চাপড় বসিয়ে দেয়। কিন্তু ছেলেও নাছোড়। কাল থেকে ঘুরে ফিরে সেই বাবার কাছেই বায়না নিয়ে আসছে। তার চাই 7টা টাকা। ডায়মন্ড হারবারে যাবেই সে। সকাল থেকে একটা হিসেবে তন্ময় হয়ে আছেন চিন্ময়বাবু। 2 দিন ছুটি নিয়েছেন, আপিসের তাড়া নেই। 2টো ফুলস্কেপ কাগজ হিসেবে ভরাট হয়ে গেল, তখনও হিসেবের কিনারায় পৌঁছতে পারেননি। বাবা, দাও না, দাও না 7টা টাকা। সকালের মধ্যে বার চারেক হলো এই নিয়ে, কিন্তু এবারে আর তাকে কিছু বলতে হলো না। ভিতর থেকে মনোরমা এসে হাত আর কান ধরে ছেলেকে হিড়হিড় করে ও ঘরে টেনে নিয়ে গেলেন। তারপর বড়সড় গোটা 2 ঝাঁকুনি দিয়ে চাপা গর্জন করে উঠলেন, দেব আচ্ছা করে ঘা কতক বসিয়ে। বাবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত, সে হুঁশ পর্যন্ত নেই। ফের যদি ও ঘর মারাবি, আমি আস্ত রাখবো না, বলে দিলাম। মায়ের হাত ছাড়িয়ে ছেলে নিরাপদ ব্যবধানে গিয়ে দাঁড়ালো। তারপর রাগের মাথায় চেঁচিয়ে ঘোষণা হলো,
যাবই, যাবই আমি ডায়মন্ড হারবার। তোমরা টাকা না দিলে অন্য ছেলেদের থেকে টাকা ধার নিয়ে যাব। যাব 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 ছুটে পালালো। এই ঘরে চিন্ময়বাবুর হিসেবের কলম থেমে গেল। চেয়ার ছেড়ে উঠি উঠি করেও রাগ সামলালেন শেষ পর্যন্ত। মনোরমা বলছিলেন আপিসের কাজ নিয়ে ব্যস্ত। তিনি তাই ভেবেছেন আপিসের বাড়তি কাজ অনেক সময় বাড়ি বয়ে আনতে হয়। মোটামুটি একটা ভালো ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট চিন্ময়ধর। মাস গেলে সব মিলিয়ে ১৩৫০ টাকা মাইনে পান এখন। কিন্তু মনোরমার ধারণা খাটুনির তুলনায় ও টাকা কিছুই নয়, বিশেষ করে দুর্দিনের বাজারে। কিন্তু আপিসের অত খাটুনির কিছুটা অন্তত চিন্ময়বাবুর আত্মসম্মান রক্ষার তাগিদের ব্যাপার। কর্তা ব্যক্তিরা কেউ কোনোদিন এতটুকু অপ্রীতিকর ইঙ্গিত করলে স্নায়ুতে স্নায়ুতে একটা নীরব শোরগোল পড়ে যায়। মুখ লাল হয়, জিভ খড়খড়ে হয়। অসম্মানের এতটুকু আঁচড় বরদাস্ত করতে পারেন না। জ্যোতিষী বন্ধু বলেন জন্মলগ্নে নিজের ঘরে ভাদ্রে চড়া রবি বরদাস্ত হবে কি করে? তার সঙ্গে কর্মপতি শুক্রের যোগ। মাথা উঁচিয়ে চুটিয়ে কাজ করবে তুমি। তাই করে এসেছেন এতকাল ধরে। তার কাজের গলদ কেউ খুঁজে পায়নি কোনোদিন। নিজের ডিপার্টমেন্টের সমস্ত কাজ ছবির মতো সাজানো থাকে তার। এই ব্যাপারে নিজের অধস্তনদের কাছে কড়া মানুষ তিনি, আর উপরওয়ালাদের কাছে সম্মানিত আদরের মানুষ। সসম্মানে দিন যাপনের চিন্তাটাই অনেকটা রোগের মতো আঁকড়ে আছেন সেই নতুন বয়সের সময় থেকে। পিতৃপুরুষের এই বাড়িটার মালিক ছিলেন তার বাবার জ্যাঠা। তাদের মৃত্যুর পর বাড়ি ভাগাভাগি হয়েছে। এক অংশ পেয়েছেন জ্যাঠার ৩ ছেলে, বাকি অংশ চিন্ময়ধর। জ্যাঠাতুতো দাদারা মস্ত মস্ত লোক এক একজন। তারা তাদের অংশ বেচে দিয়ে যে যার নিজের বাড়ি করেছেন। সকলের ছোট এই খুড়তুতো ভাইটাকে অনুকম্পার চোখে দেখে থাকেন তারা। চিন্ময়ধর সাদামাটা ভাবে বিকম পাশ করে একটা সাধারণ ফার্মে চাকরিতে ঢুকলো। এও জ্যাঠাতুতো দাদাদের আক্ষেপের কারণ। অতএব স্নায়ুতে টান ধরা এই আত্মসম্মান রক্ষার তাগিদটা বলতে গেলে সেই প্রথম বয়স থেকে মুখে চেপে আছে। একই কারণ, বেশি বয়সের বিয়ে। ২৩ থেকে ৩৪, এই ১১টা বছর নিজেকে বেঁধে রেখেছেন আর মুখ বুজে চাকরি করে গেছেন। গোটা ২ প্রমোশন আর নিয়মিত বাৎসরিক ইনক্রিমেন্টের পর মাইনেটা যখন তাঁর বিবেচনায় মোটামুটি ভদ্র আকার নিয়েছে, তখনই মনোরমাকে ঘরে এনেছেন। মাসির ভাসুর্যে একটু আধটু আলাপ পরিচয় আগেই ছিল। ওদের তরফে সক্রিয় চেষ্টায় বিয়েটা ঘটেছে। বয়স মনোরমারও ২৭ পেরিয়েছে তখন। দেখতে সুশ্রী, কিন্তু ততদিনেও বিয়ে হয়নি, কারণ বাপের টাকার জোর ছিল না। মেয়ে পছন্দ হবার পরেও একে একে ৩ জায়গায় ওই জোরটুকুর অভাবেই বিয়ে বাতিল হয়েছে। বাপের অপমান মেয়েরও বুকে লেগেছে। এরপর বিয়ের চেষ্টায় নাকচ করে দিয়ে নিজের চেষ্টায় একটা মেয়ে স্কুলের মাস্টারই জোগাড় করেছিলেন মনোরমা। এখানে দেনা পাওনার কোনো প্রশ্নই নেই। সন্ধ্যার পর বিয়েতে আপত্তি হয়নি। তাছাড়া মানুষটার যতটুকু জানা, অপছন্দ হবারও কোনো কারণ ছিল না। বিয়ের পর সেই একই সম্মানের প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে চিন্ময়ধরের। লোকে ভাববে, বিশেষ করে জ্যাঠাতো দাদারা ভাববে, বউয়ের চাকরির ভরসায় বিয়েটা করা হলো, অতএব মনোরমা স্কুলের চাকরি বাতিল। চিন্ময়বাবু বললেন, তুমি বরং এমএটা পাশ করে নাও, তারপর দেখা যাবে। কিন্তু এমএ পরীক্ষাও মনোরমার শেষ পর্যন্ত আর দিয়ে ওঠা হয়নি। বিয়ের ৩ বছরের মধ্যে প্রথম আগন্তুক এসেছে, মেয়ে। এখন তার বয়স ২১-২২। গেল বছর বেশ ঘটা করে সেই মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ের পর ৮-৯ বছর বাদে এই ছেলে। হেও চিন্ময়বাবুর হিসেবের মধ্যে ছিল কিনা সন্দেহ। অনটনের দিকটা ভেবে মনে মনে ওই একটি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু মনোরমার ছেলের আকাঙ্ক্ষা ছিল। চিন্ময়বাবুর ধারণা এই দ্বিতীয় সন্তান স্ত্রীর ইচ্ছাকৃত অনবধানতার ফল। গোড়ার দিকে এই ছেলে একেবারে ভগ্নস্বাস্থ্য ছিল।
তারপর বার কয়েক সংকটাপন্ন ব্যাধির ধকল গেছে। তখন থেকেই ঠিকুজি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন চিন্ময়বাবু। তার প্রফেসর বন্ধু সেই সময় থেকে জ্যোতিষ চর্চার ফলে ছোটখাটো ভবিষ্যৎদ্রষ্টা হয়ে উঠেছেন। তাদের মিলিত গণনায় ছেলের 8 বছর বয়স পর্যন্ত একাধিক প্রাণ সংকটের যোগ দেখা গেছে। 8 পেরুলে তবেই আসার কথা, কিন্তু 8 পেরোতে তখনও 3 বছর বাকি। অতএব ভিতরটা সর্বদাই দুশ্চিন্তা ভারাক্রান্ত ছিল মনোরমার। ছেলের ভবিষ্যৎ গণনার সময় তিনিও সাগ্রহে কাছে থাকতেন। সেই সময় মনোরমার মনে হয়েছিল একটা মাত্র ছেলে থাকা কোনো কাজের কথা নয়, সর্বদাই ভয় সিঁটিয়ে থাকা। তার মনোভাব বুঝে চিন্ময়ধর আঁতকে উঠেছিলেন। স্ত্রীর তখনও সুশ্রী সুডোল স্বাস্থ্য ছিল, আর চিন্ময়ধরেরও চোখে লোভ ছিল, কিন্তু সভয় সমস্ত দুর্বলতা ঠেলে সরিয়েছেন। আবার সন্তান, মেয়েকে লেখাপড়া শিখিয়ে ভালো বিয়ে দিতে হবে, আর এই ছেলেটা বেঁচে পড়তে থাকলে তাকে মানুষ করতে হবে। সসম্মানে এই দুই কর্তব্য শেষ করতে করতেই তো কাহিল অবস্থা। তাছাড়া তার তখন 50 ছুঁয়েছে, 58 রিটায়ারমেন্ট। ফের সন্তান এলে তার ভবিষ্যৎ কি? বেঁচে থাকলে এই এক ছেলেই তো তখনও পর্যন্ত একেবারে নাবালক। না, স্ত্রীটিকে এতখানি কাণ্ডজ্ঞান শূন্য আগে তিনি কখনো ভাবেননি। যাই হোক, ছেলে 8 ছাড়িয়ে 13-এ পা ফেলতে ফাঁড়া টাড়া সম্পর্কে দুজনেই নিশ্চিন্ত এখন। তবে আরো নিশ্চিন্ত হতে পারতেন যদি ওই দুরন্ত ছেলের স্বাস্থ্য একটু ভালো হতো। দুরন্তপনা আর গু যত বাড়ছে, তত হাড় জিরজিরে হয়ে উঠছে। এই 58 পা দেবার কিছুকাল আগে থেকে চিন্ময়বাবুর ভিতরে ভিতরে একটা মানসিক সংকটের ছায়া পড়েছে। এই সংকটের সঙ্গে তার আত্মসম্মানের যোগ। যত দিন যাচ্ছে ছায়াটা পুষ্ট হয়ে উঠছে, ফুট ফুট করে এগিয়ে আসছে। এখন তার 58 চলছে, আর 9 মাস বাদে 58 সম্পূর্ণ হবে। চাকরির ধরা বাঁধা মেয়াদ সেখানেই শেষ। তারপর এক্সটেনশনের প্রশ্ন। বেসরকারি আপিস রেকর্ড মোটামুটি ভালো থাকলে 1 বছরের এক্সটেনশন সকলেই পেয়ে যায়। রেকর্ড বেশি ভালো হলে আর সুপারিশে জোর থাকলে একে একে 3-4 বছরেরও এক্সটেনশনও অনেকে পায়। আগে তো হামেশাই পেত, কিন্তু এখন জমানা বদলাচ্ছে। ফার্মের কর্তৃত্বের অনেকখানি রদবদল হয়েছে। এখন 1 বছরের বেশি এক্সটেনশন পেতে হলে কিছু তোষামোদের কাঠখড় পোড়াতে হয়। সে যাই হোক, 58 পুরোলে চিন্ময়ধর রিটায়ার করে যাবেন, এমন চিন্তা কারণ মনের কোণে ঠাঁই পায়নি। চিন্ময়বাবু নিজেরও নয়, সকলেরই ধারণা কোম্পানি নিজের স্বার্থেই কম করে 4-5 বছর ধরে রাখবে তাকে। কাজের সুনামের জোরে মাথা উঁচিয়ে আছেন ভদ্রলোক, আর চিফ অ্যাকাউন্টেন্ট হওয়ার মতো অমন যোগ্যতা নিয়ে আর কেউ তার পিছনে দাঁড়িয়ে নেই। কর্তাবাবুরাই চট করে এই পোস্টে অপর কাউকে বিশ্বাস করে উঠতে পারবেন না। এ সবই ঠিক, কিন্তু বছর 2 হলো চিন্ময়বাবুর মনের কোণে একটা অস্বস্তি জমাট বেঁধে উঠছিল। তারপর চারদিকের পরিস্থিতি দেখে সেই অস্বস্তি বেড়েই চলেছে। কর্তৃত্বের জমানা বদল হবার পর থেকে এক্সটেনশন পাওয়া মানুষগুলোর আর কদর নেই আগের মতো। তারা যেন অনেকখানি করুণার পাত্র কর্তাদের চোখে। আগের দাপটের কর্মচারীদেরও 58 মেয়াদ ফুরোবার পরে বিনম্র বিভ্রান্ত মুখ। এক্সটেনশন পাবে কি পাবে না সেই ভাবনা, 1 বছর পাবে কি 2 বছর পাবে সেই ভাবনা। মেয়াদ ফুরোলে এক্সটেনশনের লিখিত আবেদন পেশ করবার রীতি। সেই আবেদনপত্র নিয়ে উপরের কর্তারা বিচার বিশ্লেষণে বসেন। মেয়াদ পুরনো কর্মচারীটি তখন যেন তাদের হাতের মুঠোর মানুষ। 1 বছর বা 2 বছরের পর আবার এক্সটেনশন চাইতে গেলে কাউকে তারা সরাসরি নাকচ করে দেন, কাউকে বা 5 বার ঘুরিয়ে 5 রকমের নেতিবাচক উপদেশ শুনিয়ে তারপর অনুগ্রহ করেন। এইসব দেখে শুনে ভিতরে ভিতরে মেজাজ বিগড়োচ্ছে চিন্ময়ধরের। ভাদ্রের চড়া রবি থেকে থেকে মাথা ছাড়া দিয়ে উঠছে শেষ বয়সে। আত্মসম্মান রক্ষার প্রশ্ন অশান্তি আর বিড়ম্বনার মধ্যে ফেলছে তাকে।
দিন গড়া ছিল। চিন্ময়ধর এই দিনে এসে পা ফেলেছেন। চাকরির বাঁধা মেয়াদ আর 9 মাস। এরই মধ্যে আবার এক মানসিক বিপর্যয় ঘটে গেল। তার বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট করেন বাবুর একে একে 2 বছরের এক্সটেনশনের মেয়াদ ফুরিয়েছে। তিনি তৃতীয় দফায় আবেদন পেশ করেছেন। চিন্ময়ধর জোরালো সুপারিশ করেছেন। লোকটি যথার্থ কাজের। তাছাড়া ভদ্রলোকের দুটো মেয়ের বিয়ে তখনও বাকি। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্ময়ধর নিজে তার উপরওয়ালার ঘরে খবর নিতে গিয়েছিলেন। এই উপরওয়ালাটি আগের কর্তাবাবুর ছেলে, বছর 42 বয়স। চিন্ময়বাবুর বক্তব্য শুনে তিনি খিটখিটে গলায় বলে উঠলেন, আমরা কি দানসত্র খুলে বসেছি? এখানে বছরের পর বছর পুষতে হবে। 2 বছর দেওয়া হয়েছে, আর হবে না, যান। কান দুটো তপতপে গরম হয়ে উঠেছে চিন্ময়ধরের। তবু সংযত বিনয়ে বলেছেন, হরেনবাবুর যোগ্যতা আপনি জানেন। তিনি গেলে আমার অসুবিধে হবে। উপরওয়ালা আরো অসহিষ্ণু জবাব দিলেন, উনি সেকেন্ড এক্সটেনশনে আছেন জেনেও তার কাজের ভার নেবার মতো যোগ্য লোক আপনি তৈরি করেননি কেন? ইটস ইওর ফল্ট। আবার নিজেকে সংযমে বাঁধতে সময় লাগলো একটু। বললেন, ঠিক আছে, আমার যখন দোষ, অসুবিধেও আমি সামলাবো। বেরিয়ে এসেছিলেন। কিন্তু তার 2 ঘন্টার মধ্যে হরেনবাবুর তৃতীয় দফা 1 বছরের এক্সটেনশনের অনুমোদন এসেছে। হরেনবাবু খুশি, বিভাগের সকলে খুশি। কিন্তু ভাদ্রের রবি দাউ দাউ করে মাথায় জ্বলছে শুধু চিন্ময়ধরের। পরে 2 দিন ছুটি নিয়ে এসেছেন তিনি। সেই দিনই মনস্থির করে ফেলেছেন, নিজের উঁচু মাথা এভাবে হেঁটতে দেবেন না। 9 মাস বাদে চাকরির বাঁধা মেয়াদ ফুরুলে আর একটা দিনও বাড়তি থাকতে চাইবেন না তিনি। মেয়াদ ফুরুলে আবেদনের প্রথম দরখাস্ত পেশ না করে নিঃশব্দে চলে আসবেন। কিন্তু প্রশ্ন, চলবে কি করে? এদিক থেকেও তেমন বেপরোয়া সবল মানুষ নন চিন্ময়ধর। ঠিকুজি নিয়ে জ্যোতিষী বন্ধুর কাছে গেছেন। ভাদ্রের মাথা উঁচু চড়া রবির আশ্বাস নিয়ে ফিরেছেন। কিন্তু নিজের অবস্থার একটা পাকা হিসেব চোখের সামনে দাঁড় করাতে না পারা পর্যন্ত স্বস্তি বোধ করছেন না তিনি। তিনি পাকা অ্যাকাউন্টেন্ট, একটা পাকা হিসেবের খসড়াই করবেন। আজ বেশ সকালে উঠে প্রথমে ঠিকুজিটাই চোখের সামনে খুলে 1 দফা ভাগ্য বিশ্লেষণ করেছেন। তারপর সেটা মুড়ে রেখে হিসেব নিয়ে বসেছেন। লাইফ ইন্স্যুরেন্স থেকে যা পাবার গেল বছরই পেয়ে গেছেন। সে টাকার আর কানাকড়িও অবশিষ্ট নেই। মেয়ের বিয়ে দিতে তার বেশিটা খরচা হয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ডের বই আর ব্যাংকের পাস বই বার করেছেন। ব্যাংকে 1000-1500 টাকা মাত্র আছে। প্রভিডেন্ট ফান্ডের বইয়ে গেল বছরের আগের বছর পর্যন্ত মোট হিসেব তোলা আছে। এই 2 বছরের অর্থাৎ সামনের 9 মাস পর্যন্ত কত জমেছে আর কত জমতে পারে তার প্রতি মাসের হিসেব লিখেছেন। প্রাপ্য সুদ কষে সেই অঙ্কও বসিয়েছেন। তারপর তেমনই নির্ভুল হিসেব করে প্রাপ্য গ্র্যাচুইটির অঙ্ক লিখেছেন। আর এই তন্ময়তার মধ্যে ছেলেটা বারদিনে এসে ডায়মন্ড হারবার যাবার জন্য 7 টাকার তাগিদ নিয়ে এসে দাঁড়িয়েছে। শেষের বারে তার মায়েরই ধমক, আর তার বদলে ছেলেরই জবাব। নির্ভুল হিসেবই করেছেন চিন্ময়বাবু। অবসর নেবার পর 84,000 টাকা সর্বসাকুল্যে হাতে থাকবে তার। 10% ইন্টারেস্টে ফিক্সড ডিপোজিট রাখলে বছরে 8,000 টাকা রোজগার। এবার খরচের হিসেব, এই যাবৎকালের প্রতি মাসের হিসেব তার নখদর্পণে। কমাস ধরে 950 টাকার উপরে লাগছে। অবসর নেবার পরেও স্বাধীনভাবে কিছু তিনি রোজগার করতে পারবেন, এই বিশ্বাস আছে। তার কোম্পানির ক্লায়েন্ট অন্য 2-4টে ফার্মই হয়তো পার্ট টাইমার হিসেবে সসম্মানে ডেকে নেবে তাকে। এদিক থেকে সুনামের জোড়া আছেই। কিন্তু আসল জায়গায় ধাক্কা খেয়ে সেটা তিনি কর্তব্যের মধ্যে আনতে চান না।
ওই 700 টাকার মধ্যে কি করে আত্মমর্যাদা রক্ষা করে চলতে পারে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব করছেন। চাল, ডাল, তেল, নুন, ঝি চাকর থেকে শুরু করে যাবতীয় খাতের বর্তমান খরচ আর ভবিষ্যতের টানের খরচ পাশাপাশি সাজিয়ে চলেছেন। বাবা, বাবা! রুক্ষ মূর্তিতে অবাধ্য ছেলের আবির্ভাব আবার। চিন্ময়বাবু ভুরু কোঁচকালেন, জবাব দিলেন না, হিসেব লিখছেন। বাবা, ও বাবা! নাকের সঙ্গে এবার পিঠে ধাক্কা। হিসেবের পাতায় কলম ঘষতে গেল। ডায়মন্ড হারবার যাবই আমি। 7 টাকা তুমি দেবে কি দেবে না? সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কি যে হয়ে গেল চিন্ময়বাবুর, নিজেই জানেন না। এক ঝটকায় বসার চেয়ারটা একটু সরিয়ে ছেলের গাল মাথা বেরিয়ে প্রচন্ড ভাবে মেরে বসলেন তিনি। এত জোর যে নিজেও কল্পনা করতে পারেন না। ছেলেটা সজোরে ছিটকে পাশে শোকেসটার উপরে মুখ থুবড়ে পড়ল। ঝনঝন শব্দে শোকেসের কাঁচ ভাঙল। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ। শোকেসের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে সে। ভিতর থেকে মনোরমা ছুটে এলেন। ছেলের অবস্থা দেখে অস্ফুট আর্তনাদ করে উঠলেন তিনিও। চিন্ময়ধর সব চিন্ময়ধর স্তব্ধ, নিষ্পন্দ কয়েক মুহূর্ত। চোখে অন্ধকার দেখছেন, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। ছেলের চোখ, মুখ, কপাল রক্তে ভেজা, ফিনকি দিয়ে রক্ত ছুটছে। যন্ত্রণায় বুকের পাঁজরও দুমড়ে যাচ্ছে, গলা দিয়ে শুধু একটা গোগো শব্দ বেরুচ্ছে। পরদিন চিন্ময়ধর আর মনোরমা নার্সিংহোম থেকে ফিরলেন রাত 9:30টার পর। কারোর মুখে কথা নেই। বিগত 36 ঘন্টার একটানা ঝড়ের অবসান। একাধিক আটারি কেটে গিয়েছিল, সেগুলোর মেরামত হয়েছে। অনেক রক্ত কিনে দিতে হয়েছে তার জন্য। মুখের দুটো রিপ ভেঙেছে, এক হাতের ফনুয়ের হাড়ও জখম হয়েছে। সে নামজাদা ডাক্তার আর নামজাদা সার্জেনের হেফাজতে রাখা হয়েছে ছেলেকে। 24 ঘন্টা নার্সও রাখা হয়েছে। এই ঝড়ের মধ্যে আবারও একটু ছোটখাটো হিসেব করতে হয়েছে চিন্ময় বাবুকে। সব শুদ্ধ 4,500 টাকার মতো খরচ হবে। ট্যাক্সি করে হাজি একবার অফিসে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে থোক 4,000 টাকা তুলে নিয়ে এসেছেন। মুখ হাত ধুয়ে নিঃশব্দে আহার সারলেন দুজনে। চিন্ময়বাবু এই ঘরে এসে বসলেন। একটু বাদে মনোরমা এলেন। চিন্ময়ধর টের পেলেন, মুখ ফেরালেন না। স্ত্রী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখলেন খানিক। তারপর কাঁচ ভাঙা শোকেসের মাথা থেকে কতগুলো লেখা কাগজপত্র তুলে নিয়ে এসে তার সামনে টেবিলে রাখলেন। বললেন, কাল যা সব লিখছিলে আমি সেই রাতে এসে তুলে রেখেছি। কিছু উড়ে টুড়ে গেল কিনা দেখে রেখো। নির্বাক চিন্ময়ধর তার সেই হিসেবের কাগজগুলোর দিকে তাকালেন। ঠিকুজিটাও আছে এই সঙ্গে। একটু থেমে মনোরমা আবার বললেন, অমন রাগ করা তো তোমার স্বভাব নয়, তবু হঠাৎ এত রেগে গেলে কেন? কি লিখছিলে? খুব দরকারি হিসেব নিকেশ নাকি কিছু? চিন্ময়ধর আস্তে আস্তে ঘুরে তাকালেন। না, মমতা মাখা অবসন্ন মুখ। কিসের হিসেব নিকেশ লেখা এতে দেখেননি, অথবা দেখার অবকাশ মেলেনি। আবার সামনের দিকে চোখ ফিরিয়ে নিলেন চিন্ময়ধর। মাথা নাড়লেন, কি নাড়লেন না। বড় একটা নিঃশ্বাস ফেলে মনোরমা বললেন, ভেবে আর কি করবে? ইচ্ছে করে তো আর করনি। কপালের লেখা। অনেক ধকল গেছে, শুয়ে পড়ো এসে। তিনি ভিতরের ঘরে চলে গেলেন। তারপরেও 0.5 ঘন্টা স্নানুর মতো বসে রইলেন চিন্ময়ধর। তারপর উঠলেন। ঠিকুজি সহ লেখা কাগজগুলো দুমড়ে হাতে নিলেন। সন্তর্পণে পা টিপে এই ঘরের ভিতর দিয়ে বাথরুমের দিকে এলেন। মশারির নিচে স্ত্রী এমনি শুয়ে নাকি ঘুমিয়ে ঠিক ঠাউর হলো না। জেগে থাকলেও বাথরুমেই গেছেন ধরে নেবেন। শোবার ঘর থেকে বেরোবার সময় শব্দ না করে ওদিকে দরজা দুটো ভেজিয়ে দিয়েছেন।
বাথরুমে না গিয়ে সোজা চলে এলেন উল্টো দিকে রান্নার জায়গায়। আরো সন্তর্পণে দেশলাইটা ধরিয়ে গ্যাসটা জ্বাললেন। তারপর লেখা কাগজগুলো তার উপরে ধরলেন, সেই সঙ্গে ঠিকুজিটাও। শেষ হলো আজকের গল্প, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প ভাদ্রের রবি। যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং গল্পটিকে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।